মিষ্টিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায় অনির্বাণের সাথে সুখে সংসার করছে। যত ঝামেলা ঝঞ্ঝাট ছিল সব দূরে সরে গেছে। দেখেছি রায়ের জন্মদিন, নেমন্তন্ন করেছে ওর বাপের বাড়ির সকলকে। স্রোত সার্থকের সাথে কথা বলছে, স্রোতের ক্লাস আছে, ও সুন্দর করে সাজগোজ করেছে। সার্থককে বলেছে তুমি আমাকে পিক আপ করে নেবে, আমি ক্লাসটা করে আসবো। লাস্ট ক্লাসটা ছিল সার্থকের। বলল যে তোমাকে লাস্ট ক্লাসটা করতে হবে না, তুমি দিদিভাইয়ের কাছে চলে যাও। বলছে কি আমি ক্লাস করব না? বললো না, একদিন না করলে কি আছে, আর বাড়ি আসবে, এসে জামাটা চেঞ্জ করবে। তখন বললো যে এই জামা পরেই আমি যাব। বললো না, এই জামাগুলো সবাই দেখে নিয়েছে, তুমি অন্য পোশাক পরে তবেই যাবে। ও একটা টিপ পরলো, সুন্দর সেজেছে, আর কোনো কথা বলল না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। সার্থকেরও পরিবর্তন হচ্ছে। দিদিভাই এর জন্মদিন, সার্থক বলছে যে তুমি তো অনির্বাণদাকে সহ্য করতে পারতে না। তখন স্রোত বলল দেখো, অনির্বাণদাকে আমি এখনও যে পুরোপুরি ক্ষমা করতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু অনির্বাণদা চেষ্টা করছে দিদিকে ভালো রাখার। এই 2 মাস ধরে অনেক কিছু করেছে দিদির জন্য। এদিকে দেখেছি রায় রান্না করছে। পাশে যে কাজের মাসি আছে সে বলছে তুমি ঘরে যাও, বাবু যদি দেখতে পায় আমাকে বকাবকি করবে। বললো না নমিতাদি, তুমি আমাকে যে এই যে সাহায্য করছো, বাজার করে দিলে, এটাই তো অনেক। আর আমাকে এখন অনেকগুলো রান্না করতে হবে, কতদিন পর আমরা এক হব, বাড়ির সকলে আসবে। এক একজনের পছন্দ মতো এক একটা রান্না করছে। বৌমণি পোস্ত খেতে ভালোবাসে, কে চিকেন, কে মাটন, এরকম নানান রকমের আয়োজনও করছে। বলছে অনির্বাণ তো ঘরে বসেই কাজ করছে, ও যদি জানতে পারে আমাকে এখানে থাকতেই দেবে না। বলছে সে তো করবেই, 2 দিন আগে ওর মাথা ঘুরে গেছিলো, অসুস্থ হয়ে পড়েছিল, তারপরেই রান্না করতে এসছে। রাই রান্না করতে ভালোবাসে। এখন আর ওর শ্বশুরবাড়ির লোকজনও বাড়িতে কেউ নেই, ওরা ভালোই আছে একে অপরের সাথে সুখে দুঃখে। এদিকে অনির্বাণ সবটা জানতে পেরে চলে এসছে রান্নার জায়গায়। বলছে তুমি এখানে বসে ঘেমে নিয়ে রান্না করবে, আমি কিছুতেই করতে দেবো না। তখন বলছে যে আমার কিচ্ছু হবে না, আমি রান্না করতে ভালোবাসি। বলো না, তা তো হবে না, নমিতাদি সবটা করে নেবে। নমিতাদি বলছে আমি বলেছিলাম দাদাবাবু, কিন্তু বৌমণি কিছুতেই শুনছে না। তখন বলল যে তুমি শিগগির আমার সাথে ঘরে চলো, যা পারবে নমিতাদি করে নেবে। আমি তো বলেছিলাম বাইরে থেকে খাবার আনাবো, তুমি তো আমার একটা কথাও শোনো না, শিগগির আমার সাথে চলো। টানতে টানতে নিয়ে ওকে ঘরে চলে গেল। নমিতাদি সামাল দিয়ে নেবে। বলছে তুমি এরকম করছো কেন, তোমার অফিস আছে, তুমি অফিস যাবে না? বলছে না, আজকে আমি অফিস যাব না, আজ তোমার জন্মদিন। বলছে কেন, তুমি কামাই করবে, তুমি যাও। বলছে ও, তুমি তার মানে চালাকি করতে চাইছো না, আমি যেই চলে যাব তুমি রান্নাবান্না করবে, এক একজনের এক একটা খাবার তুমি রান্না করবে, তার মানে কতগুলো পদ তোমায় রান্না করতে হবে, আমি কিছুতেই করতে দেবো না। 2 দিন আগে তোমার এত শরীর খারাপ, তোমাকে বিশ্রাম নিতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, আমার জন্য ভালো থাকতে হবে। তখন রাই বলছে দেখো, আমার যে শরীর খারাপ হয়েছিল সেটা তো আমি জানি, আমি ভালো থাকবো, আমার নিজের জন্যই আমি ভালো থাকবো। তখন বলছে যে আমি কিন্তু তোমার বাড়ির লোকজন এলে সকলকে বলে দেবো। ও নিজের মনে বিড়বিড় করছে, বলতে তো হবেই, সবাইকে এবার বলতে হবে, না বলে তো কোনো উপায় নেই। বলছে রাই তুমি কি বললে, বলতে হবে কি যেন বিড়বিড় করে বললে? বলছে না না, আমি কিচ্ছু বলিনি। নিশ্চয়ই কোনো নতুন খবর দেবে রাই, যেটা এখন অনির্বাণকে বলল না। তখন বলছে তুমি ঠিক করে ওষুধ খাচ্ছ না, তোমার কত বড় অসুখ হয়েছিল, এগুলো আমার ভালো লাগছে না, বললাম ডাক্তার দেখাতে চলো। ও বলছে দেখো আজকে অনুষ্ঠানটা হয়ে যাক, কালকে আমি নিশ্চয়ই ডাক্তার দেখাতে যাব, তুমি একদম চিন্তা করো না। বলছে ঠিক বলছো তো? বললো হ্যাঁ। তখন বলছে তুমি অফিস যাবে তো? বলছে আমি ঠিক আছে যাব। তখন বলল যে একদম তুমি বাড়াবাড়ি করবে না, বিশ্রাম নেবে, নমিতাদি যা করছে করুক, যদি করতে না পারে, রান্না যদি খারাপ হয়, আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, তোমারই তো পরিবারের লোকজন, কেন তুমি এত করছো? তখন বললো তুমি বাইরে থেকে খাবার এনে লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, তাহলে তো তুমি বাইরেই খাওয়াতে পারতে, বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন ছিল না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে গেছে। ওদিকে দেখেছি বিক্রম রেডি হয়েছে, অফিস যাচ্ছে। তার স্ত্রী বারণ করছে যে বিক্রম তুমি আজকে না গেলেই নয়, আমি ভেবেছিলাম যে রায়ের জন্য একটা
ভালো দামি গিফট কিনবো, একটু দূরে যেতে হবে। তখন বলল, "দেখো আমার অফিস কামাই করা যাবে না। আগে যে আমি চাকরি করতাম তখন অন্যরকম ছিল। অনেক বছর গ্যাপ হয়ে গেছে। আমাকে আবার নতুন করে শুরু করতে হয়েছে। তাই যখন তখন কামাই করা যাবে না। তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার। তুমি আর মা মিলে কিনে নাও না।" বৌমনি বলল, "আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি।" সেই সময় ওর মা চলে এসছে। মা এসে বলছে যে, "আজ তো আমরা যাবো, রায়ের জন্মদিন। তা বৌমা তুমি একটা কাজ করো না, নীলুকে নিয়ে চলে যাও। নীলুর পছন্দটা ভারী ভালো। ও হয়তো আমাদের মতো পরিবারে জন্মেছে, কিন্তু ওর পছন্দ আম চমৎকার।" বিক্রম বলছে, "খবরদার তুমি নীলুকে নিয়ে যাবে না। নীলুর পছন্দ যেমনই হোক আমি পছন্দ করছি না। ও যাক, রায়ের কোনো জিনিস কিনুক। আর ও তো রায়ের বাড়িতে যাবেই না। ও যদি যায় আমি তাহলে যাব না।" তখন ওর মা বলছে, "তুই এরকম করিস না। রাইও তো রাগ করবে। ও বারবার করে বলে দিয়েছে নীলু যেন আসে।" বলল, "না, এটা হতে পারে না। নীলু সবসময় রায়ের ক্ষতি চেয়েছে। আবার কি বড়সড় ক্ষতি করে দেবে? আমি এটা কখনোই হতে দিতে পারব না। তুমি বলবে না।" ওর মা বোঝানোর চেষ্টা করছে, "নীলু আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। এই যে ২ মাস ধরে আছে, বাইরেও কোথাও যায় না। ঘর সংসারে কাজ করছে, রান্নাবাড়ি করছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। তুই এরকম করিস না। আমরা যদি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে বল?" বৌমনিও বলল, "আমিও লক্ষ্য করেছি নীলুর পরিবর্তনটা। আর রাই বিশেষ করে বলে দিয়েছে ও না গেলে দুঃখ পাবে। তুমি এরকম করো না।" বিক্রম দেখছে যে উপায় নেই, তাই বলল, "আচ্ছা ঠিক আছে।" ওর মা খুব খুশি হলো। চলে গেল বিক্রম অফিসে। দেখেছি নীলু হঠাৎ নিজেকে পরিবর্তন করে ফেলেছে। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। রান্নাবাড়ি করছে। একটা তরকারি নামিয়েছে। মাকে বলেছে, "মা দেখো আমি একটু বেশি করে তরকারি করেছি। রাতেরবেলা ২ টো রুটি দিয়ে বাকিটা খেয়ে নেবো। তোমরা তো দিদিভাইয়ের বাড়ি যাবে।" বলছে, "তার মানে তুই যাবি না? তুই এখানে শাকপাতা বসে খাবি আর আমরা ওখানে ভালো মন্দ খাবো? রাই বিশেষ করে তোর কথা বলে দিয়েছে, তোকে যেতে বলেছে। তুই কেন যাবি না? কেন তুই নিজেকে আড়াল করে রাখছিস? সবার সাথে মেলামেশা কর। আবার আমরা এক হয়ে যাব। আমরা তোকে ভালোবাসি। তুই যে নিজেকে পাল্টানোর চেষ্টা করছিস।" নীলু মনে মনে ভাবছে, ভালোবাসা এই শব্দটাই আমার কাছে কীরকম অলীক লাগে। আর দিদিভাই আমাকে যেতে বলেছে। দিদিভাই যতই ভালো করুক না কেন আমি দিদিভাইকে ঘেন্না করি। দিদিভাইকে আমি কোনো দিন ভালোবাসতে পারবো না। কেন যে ওর দিদিভাইয়ের ওপর এত রাগ? সকলে মিলে যেতে বলছে। ও আনাজপত্র সব ধোয়াধুয়ি করে রাখছে। বলছে, "দেখো দিদিভাই যেরকমভাবে রান্নাঘরটা গুছিয়ে রাখতো, সংসারটা ঠিক করে রাখতো, আমিও চেষ্টা করছি ওরই মতো করে রাখতে। একা হাতেই সব করছে।" ওর মা বলল, "দেখ তুই যদি না যাস আমিও কিন্তু যাব না।" বলছে, "না তুমি কেন ওরকম করবে? দিদিভাইয়ের একটা জন্মদিন, এতদিন পর ও একটা সুখে মুখ দেখেছে, তুমি না গেলে কষ্ট পাবে।" বলছে, "না তুই যদি এখানে থাকিস তাহলে আমিও এখানে থাকবো। তুইও তো আমার আরেকটা মেয়ে বল। তুই হয়তো অপরাধ করেছিলি, কিন্তু অপরাধটা তো এখন বুঝতে পেরেছিস যে ঠিক করিসনি, নিজেকে পাল্টানোর চেষ্টা করছিস। তোর পাশে যদি আমরা না দাঁড়াই কী করে হবে?" বৌমনিও নাছোড়বান্দা বলছে, "না নীলু তুমি এরকম করো না। তুমি তো নিজের ভুলটা বুঝতে পেরেছো। যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া যায়। তুমি তো আর আগের মতো নেই। আর রাই খুঁজবে তোমাকে। তাই তুমিও চলো। তুমি এরকম করো না।" নীলু চুপচাপ আছে। রান্নাবাড়ি করছে। ও একা হাতে যে সবটা করছে এটাই বড় আশ্চর্যের। সকলে খুশিই হচ্ছে। নীলু কি সত্যি নিজেকে পাল্টাচ্ছে? এটা ভাবার কোনো কারণ নেই। কারণ ওর মধ্যে যে বদমাইশি বুদ্ধিগুলো ছিল সেগুলো কখনোই সম্পূর্ণরূপে মুছে যেতে পারে না। রায়কে দেখলে আবার সেটা জেগে উঠবে। রায়ের ভালো কিছুতেই দেখতে পারবে না। রাই সুখে সংসার করছে। ওর সংসার ভেঙে গেছে। ও বাপের বাড়িতেই পড়ে আছে। স্রোতও নিজের মতো সংসার করছে। ও এমডি পড়ছে। সার্থক কলেজে যেরকম পড়ায় পড়ছে। ওই ২ বোনের সুখের সংসার গড়ে উঠেছে। আর ও কিনা বাপের বাড়িতে পড়ে আছে। তাও ওই দিদিভাইয়ের জন্যই এই কাণ্ডটা হয়েছে। এটাই ওর বদ্ধ ধারণা। ও যদি বিয়েটা না দিত তাহলে হয়তো এইসব কাণ্ড ঘটতো না। কিন্তু একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছিল। সেই বিয়েটা ও ধরে রাখতে পারেনি। একটার পর একটা ও কাণ্ড করে গেছে। যার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। সবসময় দোষ দেয় রায়কে। কিন্তু রায়ের কোনো দোষ ছিল না। নিজের ভালোবাসাকে ওর হাতে তুলে দিয়েছিল। ও ধরে রাখতে পারেনি। এইবার রায় সম্ভবত মা হতে চলেছে। সেই পথেও বাধা দেবে হয়তো
এই নীলু। ও রাই যে সুখে সংসার করছে সেটাই তো সহ্য করতে পারে না। যখন জানবে ও মা হতে চলেছে, ও ছিল ক্যান্সারের রুগী, বাচ্চা হওয়ার কোনো কথাই ছিল না। আবার যখন শুনবে যে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাটাকে নষ্ট করার প্রবল চেষ্টা করবে। সুখে ওদের কিছুতেই সংসার করতে দেবে না। এটাই ওর বরাবরের প্ল্যান ছিল। নিমন্ত্রিত হয়ে তো যাবে, ওর মা জেদ করেছে। বিক্রম কখনোই চায় না নীলু রায়ের পরিবারে আসুক, সেখানে নিমন্ত্রণ খেতে আসুক। ওর ওপর কোনো ভরসা নেই বিক্রমের। এই ভরসাটা করে না স্রোতও। স্রোত কলেজে চলে গেছে, সার্থকও কলেজ যাবে। দিয়ে দুজনে মিলে একসাথে রায়ের বাড়ি যাবে, সেই মতো ওদের কথা হয়ে গেছে। এদিকে রাইও ব্যস্ত হয়ে পড়েছে নিজের পরিবারের লোকজনকে নিজে হাতে নানান রকম রান্না করে খাওয়াবে বলে। অনির্বাণও সব জোগাড়যন্ত্র করে দিয়েছে। কেমন লাগছে তোমাদের এই রাই অনির্বাণের নতুন সংসার? অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ভালো করে সাথে থেকো।